অনিকের মুখে রাগটা মুহূর্তের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। সে নিচু হয়ে মেয়েটাকে কোলে তুলে নিল। আমার পুচকি মামনি আজ আবার কলেজে এসেছে? ছোট্ট মেয়েটা গম্ভীর মুখ করে বলল, আমি বাবার কলেজ ইন্সপেকশন করতে এসেছি। তিথি হেসে ফেলল, ইন্সপেক্ট না মামনি, ভিজিট। একই কথা। অর্ক বলল, দেখেছিস, এই বয়সেই তর্ক শিখে গেছে। একদম নন্দী। এখানে অর্ক থেমে যাবে। অনেকের মুখের হাসিটা মুহূর্তে একটু ফিকে হয়ে যাবে। সুরজ তাড়াতাড়ি প্রসঙ্গ ঘুরিয়ে দেবে। আচ্ছা মামুনি, আজ কাকে বকতে এসেছ? আমার বাবা সবাইকে বকে, তাই আমি দেখতে এসেছি। চারপাশে সবাই হেসে উঠল, শুধু আকাঙ্ক্ষা হাসতে পারল না। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার কানে যেন আশেপাশের কোনো শব্দই পৌঁছাচ্ছে না। বারবার শুধু ওই একটা শব্দই কানে বাজছে, পাপা পাপা পাপা। সে তো এতদিন শুনে এসেছে অনেক স্যার বিয়েই করেননি। তাহলে সে কি ভুল শুনেছিল, নাকি সবাই ভুল জানতো? মাথার ভেতরে একের পর এক প্রশ্ন ঘুরতে লাগলো। স্যার কি বিয়ে করেছেন? তাহলে কেউ জানে না কেন? আর যদি বিয়ে করেই থাকেন, তাহলে তার স্ত্রী কোথায়? কেন কোনোদিন কেউ দেখেনি? আকাঙ্ক্ষার বুকের ভিতরটা কেমন যেন ভারী হয়ে উঠল, আর সেই সঙ্গে নিজের উপরেই ভীষণ রাগ হতে লাগলো। আমি কি করলাম? একটা মানুষের জীবন সম্পর্কে পুরো সত্যিটা না জেনেই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। যদি সত্যি ওনার পরিবার থাকে, যদি সত্যি ওনার স্ত্রী থাকে, তাহলে সবার সামনে আমি যা করলাম। আর সে ভাবতে পারল না। লজ্জা, অস্বস্তি, অনুশোচনা সব মিলিয়ে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই রিমঝিম অনেকের গলা জড়িয়ে ধরে মিষ্টি গলায় বলল, আমার পাপা সবচেয়ে ভালো। অনেক মুচকি হেসে মেয়ের কপালে স্নেহের চুম্বন এঁকে দিলেন। দৃশ্যটা দেখে আকাঙ্ক্ষার বুকটা অকারণেই কেঁপে উঠল। আর তার মনে শুধু একটাই কথা ঘুরতে লাগলো, এই ছোট্ট মেয়েটা স্যারের মেয়ে। সে খুব বড় ভুল করে ফেলেছে। ছোট্ট রিমঝিমকে কোলে নিয়ে অনেক যখন করিডোরের একপাশে দাঁড়িয়েছিল, তখনও আকাঙ্ক্ষা স্থির হয়ে দাঁড়িয়েছিল আগের জায়গাতেই। তার চোখ দুটো বারবার চলে যাচ্ছে অনেক আর রিমঝিমের দিকে। মাথার ভেতরে যেন হাজারো প্রশ্নের ভিড়, কিন্তু কোনো প্রশ্নের উত্তর নেই। রিমঝিম অনেকের গলা জড়িয়ে ধরে বলল, পাপা আজ আমি তোমার সাথে বাড়ি যাব। আচ্ছা বাবা, যাবে। আর আইসক্রিমও খাওয়াবে? সেটাও খাওয়াবো। প্রমিস? প্রমিস। ছোট্ট মেয়েটা খুশিতে হাততালি দিয়ে উঠল। দৃশ্যটা দেখে আকাঙ্ক্ষার বুকটা কেমন যেন সেদিন রাতে দিয়ে উঠল। বসেও বারবার তার মনে হলো, মাথা নিচু করে চলে যেতে লাগলো। জানি আকাঙ্ক্ষা, আর সেই উপলব্ধিটা ডাকলো কেন জানি না, থামলো না। ভীষণ ভালো লাগলো। দাঁড়াতো প্রজেক্ট সাবমিশনের পিছন থেকে ডাকলো, একদিন তবুও থামলো না। আর গত 2 সপ্তাহ ধরে একটা জিনিস আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে দেখলো। আকাঙ্ক্ষার প্রজেক্ট চলে যাওয়ার পর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল বৃষ্টি আর রিজু। দুজনের মনেই অদ্ভুত একটা অপরাধ বোধ কাজ করছে। বৃষ্টি ধীরে ধীরে বলল, রিজু ধীরে ধীরে বলল, বৃষ্টি, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলল। জানি রে, আমাদের আকাঙ্ক্ষাকে আটকানো উচিত ছিল। সব কিছু না জেনে ওকে এত বড় একটা সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত হয়নি। রিজু মাথা নিচু করে বলল, আমরাও তো ভেবেছিলাম স্যার সিঙ্গেল, কলেজের সবাই তাই বলে, কিন্তু একবারও খোঁজ নেওয়ার চেষ্টা করিনি। বৃষ্টি কষ্টের হাসি হেসে বলল, আকাঙ্ক্ষা যখন প্রথম বলেছিল ও স্যারকে ভালোবাসে, তখনই আমাদের ওকে বোঝানো উচিত ছিল। কমপক্ষে সত্যিটা জেনে নিতে বলতাম, কিন্তু আচ্ছা হলো। কথাটা শেষ করতে পারল না সে। দুজনের চোখের সামনেই ভেসে উঠল আকাঙ্ক্ষার ভেঙে পড়া মুখটা। রিজু ফিসফিস করে বলল, ও খুব কষ্ট পেয়েছে রে। বৃষ্টি মাথা নাড়ল, হ্যাঁ। আর সবচেয়ে খারাপ ব্যাপার কি জানিস? কি? ও এখন নিজেকেই দোষ দেবে, ভাববে ও অন্যায় করেছে, কিন্তু আমরা ওর বন্ধু হয়ে ওকে থামাতে পারিনি। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে বৃষ্টি দৃঢ় গলায় বলল, না, ওকে এভাবে একা একা ছেড়ে দিলে হবে না। আজ রাতে আমি ওর বাড়ি যাব। ওর পাশে এখন কাউকে না কাউকে দাঁড়াতেই হবে। রিজু মাথা নাড়ল, হ্যাঁ, কারণ আকাঙ্ক্ষা বাইরে যতই শক্ত দেখাক,
ভিতরেও ততটাই নরম। আর আজকের ধাক্কাটা ও একা সামলাতে পারবে না। সন্ধ্যা প্রায় নেমে এসেছে। আকাশের পশ্চিম দিকটা লালচে আভায় রঙিন হয়ে উঠেছে, কিন্তু বৃষ্টির মনটা আজ একদম ভালো নেই। সারাদিন ধরে আকাঙ্ক্ষার মুখটা বারবার ভেসে উঠছে তার চোখের সামনে। কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে মেয়েটা আর কারো ফোন ধরেনি। শেষ পর্যন্ত চিন্তায় পড়ে বৃষ্টি সোজা আকাঙ্ক্ষাদের বাড়িতে চলে গেল। কলিং বেল বাজাতেই দরজা খুললেন সুচরিতা দেবী। আরে বৃষ্টি, এসো মা। আন্টি, আকাঙ্ক্ষা আছে? সুচরিতা দেবী দীর্ঘশ্বাস ফেললেন। না রে মা, বিকেলের দিকে বেরিয়ে গেছে। বৃষ্টি অবাক হয়ে বলল, বেরিয়েছে? হ্যাঁ, অনেক দিন পর আবার বাইরে গেল। আজকাল তো কলেজ আর বাড়ি ছাড়া কোথাও যেতেই চায় না। কিন্তু আজ হঠাৎ বলল একটু কাজ আছে, তারপরে বেরিয়ে গেল। কথাগুলো শুনেই বৃষ্টির বুকটা ধক করে উঠল। অনেক দিন পর বাইরে গেছে, তার মানে ক্লাব। অজান্তে এই শব্দটা মুখ থেকে বেরিয়ে গেল। কি বললে মা? সুচরিতা দেবী কিছু জিজ্ঞেস করলেন। না না আন্টি, কিছু না। বৃষ্টি মিথ্যে হেসে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এলো। বাড়ির গেট থেকে বেরিয়েই ফোন করলো রিজুকে। হ্যালো রিজু, তুই কোথায়? বাড়িতে। কেন? আকাঙ্ক্ষা বাড়িতে নেই। কি? আন্টি বললেন অনেক দিন পর আবার বাইরে বেরিয়েছে। রিজু কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপরে বলল, আমি যা ভাবছি তুইও কি সেটাই ভাবছিস? ও নিশ্চয়ই ক্লাবে গেছে। দুজনেই ভালো করেই জানে আকাঙ্ক্ষা যখন খুব বেশি ভেঙে পড়ে, যখন নিজের কষ্ট কাউকে দেখাতে চায় না, তখন সে পুরনো জীবনে ফিরে যেতে চায়। আর সেই পুরনো জীবনের সবচেয়ে বড় অংশ ছিল ক্লাব, পার্টি, রাতভর গান আর উচ্ছৃঙ্খল বন্ধুদের আড্ডা। রিজু দ্রুত বলল, আমি বেরোচ্ছি, তুই ওখানেই দাঁড়া, আমরা একসাথে যাব। প্রায় 20 মিনিট পর দুজনে পৌঁছে গেল শহরের সবচেয়ে পরিচিত ক্লাবটার সামনে। ভিতর থেকে জোরে জোরে গান বাজছে, রঙিন আলো ঝলমল করছে। বৃষ্টি আর রিজুর বুকের ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছে। বৃষ্টি ধীরে ধীরে বলল, 2 বছর আগে হলো এখানে ওকে খুঁজতে আসাটা স্বাভাবিক ছিল, কিন্তু আজ। রিজু বাকিটা শেষ করলো। আজ আর আগে সেই আকাঙ্ক্ষা নেই। দুজনেই ক্লাবের ভেতরে ঢুকলো। চারিদিকে চোখ বোলাতে বোলাতে বৃষ্টি থমকে দাঁড়িয়ে গেল। রিজু, ওইদিকে তাকাস। রিজু তাকিয়ে দেখল কোণের একটা টেবিলে একা বসে আছে আকাঙ্ক্ষা। তার সামনে ড্রিঙ্কসের গ্লাস, গান বাজছে, মানুষ নাচছে, হাসছে, চিৎকার করছে, কিন্তু সেই ভিড়ের মাঝেও মেয়েটাকে ভীষণ একা লাগছে। সে চুপচাপ বসে আছে, মাথা নিচু করে, আর তার চোখ দুটো জলে ভরিয়ে আছে। ক্লাবের ঝলমলে আলো, কানে তালা লাগিয়ে দেওয়া গান, চারপাশে হাসি আড্ডা, তবুও কোণের টেবিলটায় বসে থাকা আকাঙ্ক্ষাকে যেন ভীষণ একা লাগছে। বৃষ্টি আর রিজু কিছুক্ষণ দূর থেকে তাকিয়ে রইল। দুজনের বুকটা কেমন করে উঠল। এ কি সেই আকাঙ্ক্ষা যে এই ক্লাবে ঢুকলেই পুরো পরিবেশ মাথায় তুলে রাখত, যে এক মুহূর্ত চুপ করে বসে থাকতে পারত না? সে আজ নিঃশব্দে বসে আছে, সামনের গ্লাসটাতেও প্রায় হাতই দেয়নি। বৃষ্টি ধীরে ধীরে গিয়ে ওর পাশে বসলো। এখানে বসে কি করছিস? আকাঙ্ক্ষা মুখ তুলে তাকালো, একটা জোর করে হাসি দিল। কিছু না। মিথ্যে কথা বলিস না। রিজুও এসে বসলো। সত্যি বল। কয়েক মুহূর্ত চুপ করে রইল আকাঙ্ক্ষা, তারপরে ধীরে ধীরে বলল, জানিস, আজ এখানে এসে বুঝলাম আমি আর আগের আমি নেই। বৃষ্টি আর রিজু চুপ করে শুনতে লাগলো। এক সময় এই জায়গাটা আমার সব চাইতে প্রিয় ছিল। প্রতিদিন আসতাম, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম, কিন্তু আজ। সে চারপাশে একবার তাকালো। আজ কিছুই ভালো লাগছে না রে। তার গলাটা কেঁপে উঠল, মনে হচ্ছে আমি কোথাও হারিয়ে গেছি। বৃষ্টি আস্তে করে ওর হাতটা ধরল। আকাঙ্ক্ষা, তুই কিছুই হারাসনি রে, বরং নিজেকে খুঁজে পেয়েছিস। আকাঙ্ক্ষা তিক্ত হেসে মাথা নাড়ল। নিজেকে খুঁজে পেয়েছি?
তাহলে এত কষ্ট কেন হচ্ছে আমার? প্রশ্নের উত্তরটা কারোর কাছে নেই। কিছুক্ষণ পর আকাঙ্ক্ষা নিজেই বলল, জানিস, আমি আজ স্যারকে দেখে একটা জিনিস বুঝেছি। কি? উনি যখন ওই বাচ্চাটাকে কোলে নিয়েছিলেন তখন মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ উনি, আর আমি একটা বোকা মেয়ে। বৃষ্টির সঙ্গে সঙ্গে বলল, এভাবে বলিস না। কেন বলবো না? আকাঙ্ক্ষা এবার মাথা তুলে তাকালো। সত্যিটা না জেনেই নিজের মনে কত কিছু ভেবে বলে ফেললাম, কত স্বপ্ন দেখে ফেললাম। তারপর বাকিটা আর বলতে পারল না। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। বৃষ্টি দ্রুত ওকে জড়িয়ে ধরল। আরে পাগলি, কাঁদছিস কেন? সব শেষ হয়ে গেছে রে। আমি নিজেই নিজের হাতে সব শেষ করে ফেলেছি। রিজু এবার একটু শক্ত গলায় বলল, কে বলেছে সব শেষ? তুই কি স্যারের মুখে শুনেছিস উনি ম্যারিড? না। ওনার মুখে শুনেছিস বাচ্চাটা ওনার মেয়ে? না। তাহলে? আকাঙ্ক্ষা চুপ করে গেল। কথাগুলো সে নিজেও ভেবেছে, কিন্তু মন মানতে চায় না। বৃষ্টি বলে, রিজু প্লিজ ওকে আর স্বপ্ন দেখাস না। কিন্তু বৃষ্টি, আমরা তো ভুলও হতে পারি। বৃষ্টি বলে, না রে, ভুল আমরা আগে ছিলাম। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে সে থমকে গেল। আননোন নাম্বার। বৃষ্টি আর রিজুও অবাক হয়ে তাকালো। রিসিভ কর। আকাঙ্ক্ষা ধীরে ধীরে কলটা রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো একটা মেয়েলি কণ্ঠ। ধীরে ধীরে কলটা রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো অপরিচিত এক নারী কণ্ঠ। আকাঙ্ক্ষা? জি। আমি তিথি বলছি। আকাঙ্ক্ষা একটু অবাক হলো। ও, তিথি ম্যাম। ঠিক তখনই আরেকটা কণ্ঠস্বর শোনা গেল, আর আমি রুহি। রুহি ম্যামের গলা শুনে আকাঙ্ক্ষা আরও অবাক হয়ে গেল। 2 জন ম্যাম একসাথে তাকে ফোন করেছেন? কেন? কিছুক্ষণ নীরব থাকার পর তিথি ম্যাম বললেন, কেমন আছো? প্রশ্নটা শুনে আকাঙ্ক্ষা তিক্ত হেসে ফেলল। ভালো আছি ম্যাম। রুহি ম্যাম মৃদু গলায় বললেন, মিথ্যে কথা বলছো। আকাঙ্ক্ষা চুপ করে গেল। ওপাশ থেকেও কিছুক্ষণ কোনো কথা এলো না। তারপরে তিথি ম্যাম বললেন, শোনো, কাল বিকেলে তোমার সময় হবে? কেন ম্যাম? একটু দেখা করতে চাই। দেখা? রুহি ম্যাম বললেন, কলেজে নয়, একটা কফি শপে। আকাঙ্ক্ষা ভ্রু কুচকালো। আমার সাথে? হ্যাঁ। কিন্তু কেন? তিথি ম্যাম মুচকি হেসে বললেন, সব প্রশ্নের উত্তর ফোনে দেওয়া যায় না, সামনাসামনি কিছু কথা বলতে চাই। আকাঙ্ক্ষা কিছুক্ষণ চুপ করে রইল। আজকের ঘটনার পরে তার কারো সাথেই কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু তিথি ম্যাম আর রুহি ম্যামকে সে অসম্ভব শ্রদ্ধা করে। শেষ পর্যন্ত বলল, ঠিক আছে ম্যাম। কখন আসবো? তিথি ম্যাম সময় আর ঠিকানা বলে দিলেন। ফোন রাখার আগে রুহি ম্যাম শুধু একটা কথাই বললেন, আজ বেশি কিছু ভেবো না। চোখে যা দেখা যায় সবসময় তা সত্যি হয় না। কথাটা শুনে আকাঙ্ক্ষার বুকটা ধক করে উঠল। সে কিছু জিজ্ঞেস করার আগেই ফোনটা কেটে গেল। ফোনটা নামিয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইল সে। বৃষ্টি আর রিজু অধীর হয়ে অপেক্ষা করছিল। রিজুই প্রথম জিজ্ঞাসা করলো, কে ফোন করেছিল? তিথি ম্যাম আর রুহি ম্যাম। কি? বৃষ্টি আর রিজু একসাথে বলে উঠল। কেন? আকাঙ্ক্ষা মাথা নাড়ল। জানি না রে, কাল বিকেলে একটা কফি শপে যেতে বলেছে। রিজু সঙ্গে সঙ্গে বলেছিল। রিজু সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি বলেছিলাম না কিছু একটা আছে। বৃষ্টি কৌতূহলী হয়ে বলল, তারা কি স্যারের ব্যাপারে কিছু বলেছেন? না, কিন্তু রুহি ম্যাম বলেছে একটা কথা বলেছেন। কি কথা? আকাঙ্ক্ষা ধীরে ধীরে বলল, চোখে যা দেখা যায় সবসময় তা নাকি সত্যি হয় না। কথাটা শুনে বৃষ্টি আর রিজু দুজনেই চুপ করে গেল। 3 জনের মনেই একসাথে একই প্রশ্ন করতে লাগলো, তাহলে কি তারা যা ভাবছে সত্যিটা আসলে তা নয়? আকাঙ্ক্ষার বুকের ভেতরে আবারও অদ্ভুত একটা কাঁপুনি শুরু হলো। কাল তিথি ম্যাম আর রুহি ম্যাম তাকে কি বলতে চান?
আর সেই কথার সাথে কি অনিক সিংহ রায় আর ছোট্ট রিমঝিমের কোনো সম্পর্ক আছে? উত্তরটা জানার জন্য আর মাত্র একটা রাত অপেক্ষা করতে হবে। পরের দিন বিকেল। সারা রাত ঠিকমতো ঘুম হয়নি আকাঙ্ক্ষার। মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরছে, রুহি ম্যাম আর তিথি ম্যাম তাকে কি বলতে চান। নির্ধারিত সময়ে সে কফি শপে এসে পৌঁছালো। দরজা ঠেলে ভিতরে ঢুকেই সে থমকে গেল, কারণ এখানে শুধু রুহি ম্যাম আর তিথি ম্যাম নন, এক কোণের টেবিলে বসে আছেন সুরজ স্যার আর অর্ক স্যারও। চারজনকে একসাথে দেখে আকাঙ্ক্ষা অবাক হয়ে গেল। ঠিক তখনই রুহি ম্যাম তাকে দেখতে পেয়ে হাত নাড়লেন। আরে আকাঙ্ক্ষা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসে বসো। আকাঙ্ক্ষা ধীরে ধীরে এগিয়ে এসে চেয়ারে বসল। তার চোখে মুখে স্পষ্ট কৌতূহল। অর্ক স্যার সুরজ স্যারের দিকে একবার তাকালেন, তারপরে আকাঙ্ক্ষার দিকে ফিরে বললেন, অবাক হয়েছ? আকাঙ্ক্ষা মাথা নাড়ল, হ্যাঁ স্যার। তিথি ম্যাম মৃদু হেসে বললেন, হওয়াটাই স্বাভাবিক। আসলে তোমার স্যারেদেরও কিছু কথা আছে। ইনফ্যাক্ট আমাদের সবারই তোমার সাথে কিছু কথা আছে। আকাঙ্ক্ষার বুকের ভেতরটা কেমন যেন ধক ধক করতে লাগলো। জি বলুন। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই কিছু বলল না। চারজন যেন একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। কয়েক সেকেন্ড নীরবতার পর তিথি ম্যাম ধীরে ধীরে বললেন, আচ্ছা আকাঙ্ক্ষা, তুমি কি সত্যিই অনিককে ভালোবাসো? প্রশ্নটা শুনে আকাঙ্ক্ষা মাথা নিচু করে ফেলল। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আমি আমি দুঃখিত ম্যাম। কাল যা হয়েছে তার জন্য আমি সত্যিই লজ্জিত। আমি না জেনে না বুঝে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। আমি জানতাম না স্যারের মেয়ে আছে, উনি বিবাহিত। আর বাকিটা বলতে পারল না, মুখটা নিচু হয়ে গেল। রুহি ম্যাম শান্ত গলায় বললেন, হ্যাঁ আমরা বুঝতে পেরেছি তুমি কালকের ঘটনার জন্য অনুতপ্ত। অর্ক স্যার এবার সামনেই ঝুঁকে বসলেন, কিন্তু তিথি তোমাকে যা জিজ্ঞেস করেছে তার উত্তরটা তো দিলে না। সুরজ স্যারও বললেন, সত্যিই কি তুমি অনিককে ভালোবাসো? আমরা কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছো। আকাঙ্ক্ষা এবার ধীরে ধীরে মাথা তুলল, তার চোখ দুটো একটু ভিজে উঠেছে। হ্যাঁ আমি স্যারকে ভালোবাসি। চারজনই চুপ করে রইলেন। তারপরে তিথি ম্যাম ধীরে ধীরে বললেন, আচ্ছা আমরা যদি বলি রিমঝিমকে নিজের সন্তানের মতো মেনে নিতে হবে, তাহলে কি তুমি পারবে? আকাঙ্ক্ষা হতবাক হয়ে গেল, মানে? রুহি ম্যাম আবারও বললেন, প্রশ্নটার উত্তর দাও, পারবে? আকাঙ্ক্ষা অসহায় চোখে তাকালো, কিন্তু ম্যাম স্যারের তো স্ত্রী আছেন। অর্ক স্যার মাথা নাড়লেন, সেসব আপাতত বাদ দাও, শুধু এইটুকু বলো, যদি জানতে পারো রিমঝিমের মা নেই, তবে কি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারবে? প্রশ্নটা শুনে আকাঙ্ক্ষার বুকটা কেঁপে উঠল, তার চোখ ভিজে গেল। সে বুঝতে পারছে না কেন এমন প্রশ্ন করা হচ্ছে, তবুও ধীরে ধীরে চোখের জল মুছে বলল, হ্যাঁ আমি পারবো। রিমঝিমকে আমি আমার নিজের সন্তানের মতোই ভালোবাসতে পারবো। কথাটা শেষ হতেই চারজনের মুখে অদ্ভুত এক প্রশান্তির হাসি ফুটে উঠল। তিথি ম্যাম মৃদু হেসে বললেন, আমি জানতাম তুমি পারবে। গত 2 বছরে তোমার চোখে অনিকের জন্য যে ভালোবাসা দেখেছি, তারপরে আর কোনো সন্দেহ ছিল না। রুহি ম্যাম ধীরে ধীরে বললেন, অনেক আশা নিয়ে আজ আমরা তোমার কাছে এসেছি আকাঙ্ক্ষা। এখন আর তোমাকে সব কথা বলতে আমাদের কোনো আপত্তি নেই। আকাঙ্ক্ষা বিস্মিত হয়ে বলল, সব কথা? কি কথা? অর্ক স্যার দীর্ঘশ্বাস ফেললেন। সুরজ স্যার কফির কাপটা টেবিলে নামিয়ে রাখলেন। তিথি ম্যাম আর রুহি ম্যাম একবার একে অপরের দিকে তাকালেন। তারপরে অর্ক স্যার ধীরে ধীরে বললেন, তবে শোনো, আজ আমরা তোমাকে একটা গল্প বলবো, একটা অসমাপ্ত গল্প, যে গল্পের শুরুটা হয়েছিল বহু বছর আগে, আর যার নাম, তিনি একটু থামলেন, নন্দিনী। আকাঙ্ক্ষার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কফি শপের টেবিলটার চারপাশে যেন হঠাৎ নীরবতা নেমে এলো। আকাঙ্ক্ষা স্থির হয়ে বসে আছে,
তার মাথার ভেতরে শুধু একটাই নাম ঘুরছে, নন্দিনী। সে ধীরে ধীরে বলল, নন্দিনী কে? চারজনের মুখের হাসি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। একটা অদ্ভুত বিষণ্ণতা ছড়িয়ে পড়ল সবার চোখে মুখে। সুরজ স্যার দীর্ঘশ্বাস ফেললেন। আমাদের সবচেয়ে কাছের মানুষ। রুহি ম্যাম মৃদু গলায় বললেন, আমাদের বন্ধু। অর্ক স্যার কিছুক্ষণ চুপ থেকে বললেন, আর অনেকের জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা। কথাটা শুনে আকাঙ্ক্ষার বুকটা ধক করে উঠল। অপূর্ণতা? হ্যাঁ। অর্ক স্যার মাথা নাড়লেন। অর্ক স্যার কফির কাপে একটা চুমুক দিয়ে ধীরে ধীরেই বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 8 বছর আগের কথা। তখন আমরা সবাই ইউনিভার্সিটিতে পড়তাম। অনিক, আমি, সুরজ, তিথি, রুহি আর রাজ। আমরা 6 জন ছিলাম অবিচ্ছেদ্য বন্ধু। আকাঙ্ক্ষা একটু অবাক হয়ে বলল, রাজ? অর্ক মুচকি হেসে মাথা নাড়লেন। হ্যাঁ, রাজ। আমাদের গ্রুপের সবচেয়ে ঝামেলাবাজ, একরোখা আর বদ মেজাজি ছেলে। সুরজ হেসে বললেন, আর সবচেয়ে বেশি মারপিট করতো যে? রুহি বলল, তবে মনটা খারাপ ছিল না। অর্ক দীর্ঘশ্বাস ফেললেন। আসলে রাজের জীবনটা সহজ ছিল না। ওর বাবা মা অনেক ছোটবেলাতেই আলাদা হয়ে গিয়েছিলেন। দুজনেই নিজেদের জীবন নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলেন। আর রাজ বড় হয়েছে মিনতি মাসির কাছে। মিনতি মাসি ওর দেখাশোনা করতেন, ওকে মানুষ করেছিলেন বলা যায়। কিন্তু একজন শিশুর জীবনে বাবা মায়ের যে জায়গাটা, সেটা তো আর কেউ পূরণ করতে পারে না। তিথি ম্যাম ধীরে ধীরে বললেন, ছোটবেলায় রাজ প্রায়ই জিজ্ঞেস করত, আমার বাবা মা কি আবার একসাথে থাকবে? আমরা কি আবার আগের মতো থাকবো? কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ও বুঝে গিয়েছিল, সেদিন সেই সব আর কখনো কোনো দিন হবে না। আর সেই বোঝাটাই ওকে ভেতর থেকে বদলে দিয়েছিল। সুরজ বললেন, পড়াশোনায় ভীষণ ভালো ছিল, কিন্তু রাগটা ছিল ভয়ঙ্কর। কেউ উল্টো কথা বললেই ঝামেলা। কখনো সিনিয়রদের সাথে, কখনো জুনিয়রদের সাথে, কখনো বাইরের লোকজনদের সাথে। অর্ক হেসে বললেন, ইউনিভার্সিটিতে এমন কোনো সপ্তাহ যেত না যেদিন রাজের নামে অভিযোগ আসতো না। আমরা 5 জনে মিলে ওকে সামলাতাম, ওর জন্য ক্ষমা চাইতাম, বকাঝকা করতাম, বোঝাতাম, কিন্তু কোনো লাভ হতো না। আকাঙ্ক্ষা চুপচাপ শুনছে। তার মনে হচ্ছে রাজ যেন অনেকটা সেই পুরনো আকাঙ্ক্ষার মতো, বাইরে রাগী, ভিতরে ভীষণ একা। অর্ক আবার বলতে শুরু করলেন, তারপর একদিন আমাদের জীবনে নন্দিনী এলো। কথাটা বলতেই 4 জনের মুখ একসাথে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। সেদিন ছিল নতুন সেশনের প্রথম দিন। সকাল সকাল আমরা সবাই ক্যাম্পাসে পৌঁছে গেছি। আর রাজ? সুরজ হেসে উঠলেন। সে যথারীতি ঝামেলা করছিল। আমরা সবাই হালকা হেসে ফেলল। অর্ক বললেন, একটা ছেলের সাথে ধাক্কাধাক্কি নিয়ে কথা কাটাকাটি শুরু করেছিল। তারপরে মুহূর্তের মধ্যে সেটা মারপিটে গিয়ে পৌঁছায়। আমরা গিয়ে টানাটানি করে আলাদা করছি, আর রাজ রাগে ফুঁসছে, ছাড় আমাকে, আজ একে দেখে নেব। ঠিক তখনই পেছন থেকে একটা মিষ্টি কিন্তু দৃঢ় গলা ভেসে এলো, এই যে নীলটার। রাজ বিরক্ত হয়ে ঘুরে তাকালো, কি? তারপর কয়েক সেকেন্ডের জন্য সে চুপ হয়ে গেল, কারণ তার সামনে দাঁড়িয়েছিল একটা মেয়ে। সাদা সালোয়ার, নীল ওড়না, কপালের মাঝখানে ছোট্ট কালো তিল, চোখ দুটো রাগে বড় বড় হয়ে আছে। মেয়েটা কোমরে হাত দিয়ে বলল, ইউনিভার্সিটির প্রথম দিনেই মারপিট করছেন? আপনার লজ্জা করে না? আমি, অনিক, সুরজ, রুহি আর তিথি হতবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়েছিলাম। কারণ পুরো ইউনিভার্সিটিতে কেউ কোনোদিন রাজকে এইভাবে কথা বলার সাহস করেনি। আর রাজ, সে অবাক হয়ে শুধু মেয়েটার দিকে তাকিয়েছিল। হয়তো এই প্রথম কেউ তাকে ভয় না পেয়ে ধমক দিয়েছিল। আর সেদিনই প্রথমবার নন্দিনীর সাথে আমাদের দেখা হয়েছিল। সেদিন আমরা কেউই জানতাম না এই ছোট্ট ঘটনাই আসলে আমাদের একদিন সবার জীবনটাই বদলে দেবে।